এই দুজনের দ্বৈরথ্যের মাঝে পড়ে প্রথমবারই জামানত জব্দ হয়ে গেছিল মীনাক্ষীর। তবে কি লড়াইয়ের মাঝে তার অস্থাবর সম্পত্তি 4 গুণ বৃদ্ধি পেয়ে গেছে। 5 বছর আগে নন্দীগ্রামে লড়াইয়ের সময় মীনাক্ষীর নামে 2টি ব্যাংক অ্যাকাউন্ট ছিল, এখন তার পরিমাণ 4টি, অর্থাৎ ডবল হয়ে গেছে। মামলার মধ্যে কোনোটি এখনো চার্জশিটই গঠন হয়নি। দোরগোড়ায় 26-এর বিধানসভা নির্বাচন, আর কিন্তু বেশি দিনের অপেক্ষা নেই। এই বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে একটা জিনিস বোঝা যাচ্ছে, নির্বাচনী উত্তাপ প্রতিটা রাজনৈতিক কেন্দ্রে কিন্তু ক্রমেই বাড়ছে। সেটা উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ হোক বা মালদা, মুর্শিদাবাদ, ভাঙড়, বিভিন্ন জায়গায় এই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। একদিকে 21-এর নির্বাচনে বাংলার ভরকেন্দ্র ছিল নন্দীগ্রাম, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 26-এর বিধানসভা নির্বাচনে বাংলার ভরকেন্দ্র এই ভবানীপুর, কিন্তু নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামের লড়াইয়ের আগে মীনাক্ষী মুখার্জির নামে 2টি এফআইআর ছিল, সিপিএমের প্রার্থী হয়েছিলেন তিনি। কিন্তু যখন নির্বাচনী ইস্তেহার প্রকাশ হচ্ছে, নির্বাচনী হলফনামা, 5 বছরে তা হয়ে গেছে 19টা এফআইআর। উত্তরপাড়া সিপিএম প্রার্থী মীনাক্ষী দলের সর্বক্ষণের কর্মী, দলের থেকে মাসিক ভাতা পান তিনি। হলফনামা অনুযায়ী সেটি তার আয়ের উৎস। 5 বছর আগে লড়েছিলেন নন্দীগ্রাম থেকে, সেই হাই ভোল্টেজ নন্দীগ্রাম, যেই নন্দীগ্রামেই তার নির্বাচনী লড়াইয়ের প্রথম ময়দান ছিল, বিপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। এই দুজনের দ্বৈরথ্যের মাঝে পড়ে প্রথমবারই জামানত জব্দ হয়ে গেছিল মীনাক্ষীর। তবে হার মানেনি মীনাক্ষী। আবারও এই মীনাক্ষী লড়াই করছেন উত্তরপাড়া থেকে। নন্দীগ্রাম এবং উত্তরপাড়া লড়াইয়ের মাঝে তার অস্থাবর সম্পত্তি 4 গুণ বৃদ্ধি পেয়ে গেছে। একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে তার বিরুদ্ধে হওয়া মামলাগুলো। কোনো অংশেই কিন্তু পিছিয়ে নেই মীনাক্ষী, সেটা একেবারেই স্পষ্ট। শনিবারই শ্রীরামপুরের মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিয়েছেন মীনাক্ষী। নির্বাচনী হলফনামা অনুযায়ী মীনাক্ষীর নিজের নামে কোনো জমি জমা নেই কোনো বাড়িও, দামি গয়নাও নেই। তবে একটি স্কুটার রয়েছে তার নিজের নামে, সেটাও 12 বছরের পুরনো। উত্তরপাড়ায় বাম প্রার্থীর সম্পত্তির হিসাব নিকাশ থেকে শুরু করে তার শিক্ষাগত যোগ্যতা সহ এমন বিভিন্ন তথ্য উঠে এসেছে তার জমা দেওয়া এই হলফনামা থেকে। উত্তরপাড়ার সিপিএম প্রার্থী মীনাক্ষী দলের সর্বক্ষণের কর্মী, দলের থেকে মাসিক ভাতা পান তিনি, সেটাও হলফনামায় উল্লেখ করেছেন। তার আয়ের উৎস একটাই উৎসে তিনি চলছেন, সমাজকর্মী বলেই নিজের পেশাগত পরিচয় দিয়েছেন তিনি। তবে সর্বক্ষণের কর্মী হিসাবে এখন তিনি দলের থেকে মাসিক ভাতা কত পান তার কিন্তু কোনো উল্লেখ নেই। 2021 সালের হলফনামায় জানিয়েছিলেন মীনাক্ষী তিনি সিপিএমের পার্টির হোল টাইমার মেম্বার, মাসিক ভাতা হিসাবে 5,000 টাকা পান। তবে এবার হয়তো সেই টাকাটাও 4 গুণ বৃদ্ধি পেয়েছে, যা সম্পত্তির পরিমাণ। তবে মীনাক্ষীর সম্পত্তি সবারই কৌতূহল রয়েছে। 2021-এর নির্বাচনী হলফনামা অনুযায়ী মীনাক্ষীর মোট 1,32,198 টাকার অস্থাবর সম্পত্তি ছিল। 5 বছর পেরিয়ে গেছে। 2026 সালের হলফনামা অনুযায়ী তার অস্থাবর সম্পত্তি 4 গুণ বৃদ্ধি পেয়েছে। 4 এপ্রিল তিনি যে হলফনামা দিয়েছেন, সেই হলফনামা অনুযায়ী মীনাক্ষীর মোট সম্পত্তি 5,78,456 টাকার অস্থাবর সম্পত্তি। এর মধ্যে তার হাতে রয়েছে 2,000 টাকা। 4টে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে মীনাক্ষীর, 3টি সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, একটি পিএফ অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্টগুলিতে একটা অ্যাকাউন্টে যে 3টে সেভিংস অ্যাকাউন্ট, তার মধ্যে 15,000 টাকা, কোথাও 8,500 টাকা, আবার কোথাও প্রায় 2 লক্ষ টাকা জমা করা রয়েছে। এবং পিএফ অ্যাকাউন্টে 60,940 টাকা রয়েছে। 5 বছর আগে নন্দীগ্রামের লড়াইয়ের সময় মীনাক্ষীর নামে 2টি ব্যাংক অ্যাকাউন্ট ছিল, এখন তার পরিমাণ 4টি, অর্থাৎ ডবল হয়ে গেছে।
কোনো অংশেই কিন্তু পিছিয়ে নেই তিনি। 2021 সালে ভোটের সময় মিউচুয়াল ফান্ডে কোনো বিনিয়োগই ছিল না মীনাক্ষীর। এখন হলফনামা অনুযায়ী তার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ রয়েছে, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে তার যে বিনিয়োগ সেটা উঠে আসছে এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের মূল্য প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি। এলআইসিতে 2 লক্ষ টাকার বিমা করা রয়েছে, সেটার ষান্মাসিক প্রিমিয়াম দেন তিনি 4,847 টাকা। 2021 সালের হলফনামায় 435 বর্গফুটের বাড়ির কথা উল্লেখ করেছিলেন মীনাক্ষী, জানিয়েছিলেন সেটা উত্তরাধিকার সূত্রে তিনি পেয়েছেন। তবে 2026 সালের হলফনামা যে বিষয়, সেখানে কোনো বাড়ির কথাই তিনি উল্লেখ করেননি। যদি বাড়ির কথা উল্লেখ করতেন তাহলে হয়তো এই 4 গুণটা 5 গুণও হয়ে যেতে পারত। বাড়ি নেই, বাজারে তার কোনো দেনাও নেই, তবে একটি স্কুটার রয়েছে বামনেত্রীর, সে কথা তিনি বলেছেন, যার মূল্য বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রায় 20,000 টাকার কাছাকাছি। একদিকে নির্বাচনী হলফনামা যখন প্রতিটা রাজনৈতিক দল পেশ করছে, যে এমন একটা রাজনৈতিক দল বাংলার বুকে যারা নির্বাচনের আগে 5 বছর আগে 1-2টো এফআইআর থাকে যে দলের একজন প্রার্থীর বিরুদ্ধে, এবং 5 বছর পরে আরও 17খানা এফআইআর বেড়ে 19টা এফআইআর হয়ে যায়। কলকাতা, বিধাননগর সহ রাজ্যের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ভুরি ভুরি এফআইআর, বিভিন্ন জায়গায় মালদার ইংরেজবাজার থানায় এফআইআর, কলকাতা হেয়ার স্ট্রিট থানায় এফআইআর, বিধাননগর থানায় এফআইআর, বিভিন্ন জায়গায় এই মীনাক্ষীর বিরুদ্ধে এই এফআইআর রয়েছে। হলফনামা অনুযায়ী সম্পত্তি নষ্ট, বেআইনি জমায়েত, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া, মারপিট সহ অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বেআইনিভাবে জড়ো হয়ে খুনের চেষ্টার মতনও অভিযোগ রয়েছে এই মীনাক্ষীর বিরুদ্ধে। যদিও 19টির মামলার মধ্যে কোনোটি এখনো চার্জশিটই গঠন হয়নি। যদি বলি শিক্ষাগত যোগ্যতার কথা, 2007 সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন মীনাক্ষী এবং তারপর বিএড করেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকেই 2010 সালে পাশ করেন। এই গেল মীনাক্ষীর নির্বাচনী হলফনামা। কিন্তু তারপরও প্রশ্ন উঠছে, এমন একটি রাজনৈতিক দল সিপিএম, এটা যদি আজকে অন্য কোনো রাজনৈতিক দল হতো, তৃণমূল, বিজেপি, কংগ্রেস বা যে কোনো রাজনৈতিক দল, তাহলে কিন্তু এত প্রশ্ন উঠতো না, কারণ তারা চোর। সেই কথা এই সিপিএম বারবার তাদের কর্মী সমর্থকদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু নিজের দলের লোকের 5 বছরে 4 গুণ সম্পত্তি বৃদ্ধি, 2021-এর পর 2026 এত সম্পত্তি, এত টাকা কি করে পেলেন? 5,000 টাকার মাসিক ভাতা পান পার্টি থেকে, তাতে 5 গুণ 4 গুণ সম্পত্তি বেড়ে যাচ্ছে। একদিকে এফআইআরের সংখ্যাও বাড়ছে, একদিকে সম্পত্তিও বাড়ছে। বোঝাই যাচ্ছে নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক কেচ্ছা কেলেঙ্কারি সামনে চলে আসছে। একটা সময় যে রাজনৈতিক দল বলেছিল কম্পিউটারের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, যে রাজনৈতিক দল বলেছিল আমরা প্রযুক্তির বিরুদ্ধে, প্রযুক্তি মানি না, সেই রাজনৈতিক দল আজকে এআই এর ব্যবহার করছে নির্বাচনী প্রচার করার জন্য। শুনেও হাসি পায়। এমন একটি রাজনৈতিক দল যারা প্রযুক্তিকেই মেনে নেয়নি, বহু কোম্পানি যারা প্রযুক্তি নিয়ে এই বাংলার বুকে শিল্প করতে চেয়েছিল, আজকে তাদেরকে তাড়িয়ে দিয়ে এখন তারাই এই শিল্পের শরণাপন্ন হচ্ছে, এই প্রযুক্তির পায়ে ধরতে হচ্ছে নির্বাচনী প্রচারের জন্য। তার মধ্যেও একাধিক প্রার্থীর এত কেচ্ছা কেলেঙ্কারি, 19খানা এফআইআর মাত্র 5 বছরের রাজনৈতিক জীবনে। হয়তো মমতা ব্যানার্জি বা শুভেন্দু অধিকারী হয়তো এত তাড়াতাড়ি এত বড় উত্থান হয়নি যতটা মীনাক্ষীর হয়েছে এই এফআইআরের দিক থেকে। তবে নির্বাচন যত এগিয়ে আসছে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, বাংলার বুকে নির্বাচনী রাজনীতি আরও উত্তপ্ত হচ্ছে এই বাংলার ভূমি। নির্বাচন দোরগোড়ায় দাঁড়িয়ে আপনার দরজায় দরজায় এসে প্রতিটা রাজনৈতিক দলের প্রার্থীরা কিন্তু এই মুহূর্তে হাত জোড় করে বলছে, দাদা ভোটটা কিন্তু দেবেন, কিন্তু কি কাজ করেছে সেই কাজের কথা হয়তো আপনারা বলতে পারছেন না। কিন্তু কমেন্ট বক্স রয়েছে আমাদের নিচে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনার এলাকায় কি সমস্যা রয়েছে, কি হয়েছে, আপনার এলাকার প্রার্থীর বিরুদ্ধে আপনার কি অভিযোগ রয়েছে, আপনি আর কোন বিষয়ে আমাদের বিশ্লেষণ জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।